ক্লাস 10-এ আনা যায় কিনা, অথবা আমাদের চান্স আছে 3টা বা 4টা ক্লাস রমজানে পড়ে যাওয়ার। ওকে, 3টা 4টা ক্লাস রমজানে পড়ে যাওয়ার। সো ফ্রাইডে মর্নিং কি প্রবলেম আছে কারো? ফ্রাইডে মর্নিং একটা স্লট আছে, ওখানে হয়তো রেগুলার হওয়া যাবে না, বাট আমরা হচ্ছে একটা উইক পর পর ওই স্লটটা ইউজ করতে পারি এক্সট্রা ক্লাসের জন্য। রাইট, এই উইকে হবে না, পরের উইকে পসিবল। আরেকটা আর মাঝে 2টা ক্লাস অফ ছিল, আমাদের প্রিভিয়াস ব্যাচের এক্সট্রা ক্লাস ছিল, যেটা শেষ করে দেওয়া হলো। ওদের প্রজেক্ট সাবমিশন ডেডলাইন ছিল, সেটা মিট করে ওরা প্রজেক্ট দিয়ে শেষ করে গেল আর কি। এই জন্য আপনাদের মাথায় একটা সপ্তাহ অফ রাখা হয়েছিল। প্রজেক্ট করিয়ে প্রজেক্ট এক্সিকিউট করে নিলাম আমরা। তো এটাতে একটা স্লট আমার হাতে আছে, যেটা আমার নেওয়া বেসিস থেকে ইউজ করছি না। একটা সপ্তাহ পর পর আমরা ফ্রাইডে 9:30 বলবো না, আমি 9 থেকে বলবো, 9 to 12। যদি কারো প্রবলেম না থাকে আমরা এই 2টা ক্লাস সেখানে মেকআপ করে নিতে পারি, ঠিক আছে? এই মাসেই লাইক এই শুক্রবার হবে না, তার পরের শুক্রবার বা তার পরের শুক্রবার, পরপর যদি শুক্রবার দিলেই মেকআপটা হয়ে যাবে। আর যদি ওই মাসে গিয়ে একটা মেকআপ দিতে পারি, দেন রমজান মধ্যবর্তী জুলাই 1 or 2, রাইট? এরকমই তো হওয়ার পরে। তো যদি এরকম হয়, আমরা প্রতি মাসে এই মাসের জন্য এখন আমাদের হাতে আজকে পরে 16টা ক্লাস আমরা, সরি এই মাসে আমরা 6টা ক্লাস করবো, ওই মাসে আমরা 8টা ক্লাস করবো, 14টা ক্লাস আমাদের বাকি আছে, 15টা ক্লাস। যদি কোনো ক্লাস মেকআপ ক্যান্সেল না হয়, সেক্ষেত্রে একদম 2টা ক্লাস রমজানে দেওয়ার চাপ। এই 2টা আমি যদি নিয়ে নিতে পারি, তাহলে একদম সমানে সমান থাকবে, ঠিক আছে? পেছনে যারা আছেন আজকেও একটু কষ্ট করতে হবে। সাউন্ড সিস্টেমটা রেডি হচ্ছে, ইনশাল্লাহ আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই সাউন্ডটা পেছনে বুঝতে পারবো আর কি। এখানে অনেক নয়েজ, নর্মালি আমার ভয়েস ক্লাসের সব জায়গায় যায়, অন্যান্য ক্লাসরুমগুলোতে এক্সেপ্ট দিস, রাইট? এবং রাস্তার পাশে এই সময়টাতে নয়েজ বেশি থাকে, তাই না? এই সময়টায় নয়েজ বেশি থাকে। তো আমরা কিছু ট্যাগ গতদিন শিখেছিলাম, আজকে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে লেআউট কনসেপ্টটা শুরু হবে। লেআউট এটাকে আমরা সাইট লেআউট বলে থাকি। আপাতত ভেরি বেসিক এবং সিম্পল টাইপের একটা লেআউট আমি এঁকেছি। ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো দেখতে কি এরকম না, যে লেফট টপে লোগো থাকে, তারপরে কি থাকে, এটাকে আমরা বলি মেনু বার, তারপরে থাকে কি লেফট বার বা সাইড বার, এটাকে আমার রাইট সাইড বার, এটা আমার
লেআউটের জন্য 7টা ট্যাগ আছে। টোটাল ট্যাগের সংখ্যা কত? 7 ফর লেআউট। এর মধ্যে প্রথমেই আছে টেবিল। এটা কিন্তু কমপ্লিট না, টেবিল একটা কমপ্লিট না, আরো কিছু ট্যাগ ইন্টারনালি লিখতে হয়। এরপরে আছে ডিভ, এরপরে হেডার, দেন নেম। প্রত্যেকেরই ক্লোজিং ট্যাগ আছে। ওকে, সবগুলো লেআউট ট্যাগেরই ক্লোজিং ট্যাগ আছে। সেকশন, aside, footer। লেআউট করার জন্য টোটাল ট্যাগের সংখ্যা 7। প্রথমে আছে টেবিল, দেন ডিভ, দেন হেডার, নেম, সেকশন, aside and footer। পরের যে 5টা লিখেছি এরা HTML5 এর নতুন। নিউ ট্যাগ আছে HTML5 এ 30, যেটা আমরা আগে বলেছি, তাই না? প্রিভিয়াস ক্লাসগুলোতে বলা হয়েছে যে 30টা নতুন ট্যাগ এসেছে। aside, ASIDE। তো এই 5টা হচ্ছে লেআউটের জন্য, এবং এই 30টা ট্যাগের মধ্যে 5টা এই দুটো ট্যাগ পুরনো। HTML2 থেকে ইনফ্যাক্ট এটা এসেছে। টেবিল সবচেয়ে পুরনো। ফার্স্ট ওয়েবসাইট যেটা 1994 এ ডেভেলপ হয়েছিল, সেটা এই টেবিল দিয়ে তৈরি করা। ওকে, 2006 পর্যন্ত টেবিল লেআউটের জন্য হ্যাভিলি ইউজ হতো। এরপর থেকে CSS2 যখন কমপ্লিট হয়, ডিভ ট্যাগটা ইউজ করে তখন ডায়নামিক লেআউট কনসেপ্টে যাওয়া হয়। তার মানে এখনকার প্র্যাকটিস হচ্ছে ডিভ বেস CSS ড্রিভেন লেআউট। ডিভ বেস CSS ড্রিভেন লেআউট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো আপনারা যখন লেআউট করবেন তখন ডিভ দিয়েই করবেন, বাট টেবিল কখনো কখনো প্রয়োজন হতে পারে। তো আমরা শুরু করছি টেবিল দিয়ে, লেআউটটা শুরু করছি টেবিল দিয়ে। লেআউটের কনসেপ্টটা হবে টেবিল ট্যাগ সম্পর্কে জানা হবে, কারণ টেবিল লেআউটের জন্য ইউজ না হলেও ইন্টারনাল ইউজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা HTML ট্যাগের নাম। ডাটা অর্গানাইজ করে রাখার জন্য অলওয়েজ কি টেবিল ট্যাগটা ইউজ করা হয়ে থাকে। আরেকটা বিষয়, যদি আমাকে বলা হয় যে লেআউট করেন বাট আমি CSS ইউজ করতে পারবো না, তখন টেবিলই দরকার পড়বে। তো আর ডিভ যদি আমি ইউজ করতে চাই, CSS ছাড়া উপায় নেই। পরের গুলোর জন্য সেম কথা। তার মানে নতুন যে 5টা ট্যাগ এসেছে এটাও CSS এর উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। আমরা CSS জানি না, তো আমরা লেআউট করতে গেলে আমাদের হাতে একটাই অপশন আছে, সেটা কি টেবিল দিয়ে আমরা আজকে লেআউট করা শিখবো। কন্টেন্ট গুলোর ভেতরে দেয়া শিখবো, হাইপারলিংক করা শিখবো, ইমেজ কিভাবে আনতে হয় সেটা শিখবো। আর সময় হলে, যদি সময় থাকে, ফর্ম তৈরি করা, কন্টাক্ট ফর্ম দেখেন না, টেক্সট এরিয়া, রেডিও বাটন, ড্রপ ডাউন লিস্ট, চেক বক্স, হ্যাঁ, ইনপুট বক্স, বাটন, সাবমিট বাটন, এগুলো কিভাবে হয় সেটা দেখার চেষ্টা করব। যদি না পারি পরে ক্লাস। ওকে, তো টেবিলের কনসেপ্ট সবারই আছে, কারণ প্রত্যেকের সামনেই টেবিল আছে, তাই না? টেবিলের কনসেপ্ট তো থাকারই কথা। এই যে টেবিল, এটা তো একটা টেবিল। হ্যাঁ, টেবিলটা কয়টা ডাইমেনশন নিয়ে হয় বলেন তো? ডাইমেনশন কয়টা? ডাইমেনশন টেবিল ডাইমেনশন কয়টা? দুইটা, রো আর কলাম। একটা হরিজন্টাল ডাইমেনশন, একটা ভার্টিক্যাল ডাইমেনশন। বাট এই
ডাবল দ্য ডাইমেনশন কলাম তিনটে ডাইমেনশন এটা 3D রাইট এটা x আছে y আছে z আছে টেবিল একটু দেখেন আমি ডাইমেনশন একটু দেখাই ভেক্টর বলে তো ভেক্টরে যাচ্ছি না প্রোগ্রামিং হলে আমি ভেক্টর নিয়ে আলোচনা করতাম বাট টেবিলটা কি এটা হচ্ছে আমার কলাম অ্যাকচুয়ালি ভার্টিক্যাল বার রাইট আর এটা হচ্ছে আমার রো হরিজন্টাল বার তো নরমালি যখন আমরা ডাইমেনশন দেখাই এরকম দেখাই এটা x কি হরিজন্টাল এটা রো বলে y ভার্টিক্যাল এটাকে কলাম বলে এটাকে বলে 2D 2 ডাইমেনশন থার্ড আরেকটা ডাইমেনশন বের হয় ত্রিমাত্রিক তাই না ত্রিমাত্রিক যা কিছু হয় সব কিছু জীবন্ত মনে হয় না হ্যাঁ ত্রিমাত্রিক প্রিন্টার আছে রাইট ব্যাপারটার কনসেপ্ট আবার একটু ভিন্ন হ্যাঁ সোজা আমি তো আসতে পারবো না নরমালি ত্রিমাত্রিক হয় বাট প্রোগ্রামিং এ থ্রি ডাইমেনশন আছে এটা ম্যাট্রিক্স কনসেপ্ট বলে ওটা প্রোগ্রামিং ইনভলভ বাট আমরা যেটা নিয়ে আলোচনা করছি টেবিল টেবিলের কি রো আর কি কলাম সো এটা টু ডাইমেনশনাল রোটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর আর কলামটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর তো টেবিলের সংজ্ঞা হচ্ছে রো আর কলামের সমষ্টিকে আমরা টেবিল বলে থাকি তো আমি যে ডিজাইনটা করেছিলাম এখানে কয়টা রো কয়টা কলাম আছে এটাকে আমি আবার কমপ্লিট করছি মুছে দিয়েছি তো এটাকে আমি একটু কমপ্লিট করে নিই এরকমই তো ছিল তাই না এখানে কয়টা রো আছে একটা রো তিনটা কলাম 1 2 3 4 চারটা রো আছে আর কলাম আছে কয়টা ম্যাক্সিমাম 1 2 কোথাও কোথাও একটা কোথাও দুইটা কোথাও তিনটা ম্যাক্সিমাম যেটা সেটা ধরে আমাদের আগাতে হবে টেবিলে কলামের সংখ্যা 3 রো আছে 4টা 4 টেবিলে ডিপেন্ডেন্সি আছে অনেক লিমিটেশন আছে বাট খুব সহজেই এই লেআউটটা আমরা করতে পারবো ঠিক আছে আমরা একবার দেখব পরে নিজেরাই করার চেষ্টা করব আর কেউ যদি আমার সঙ্গে টাইপ করতে চান করতে পারেন আজান পড়ে গেছে কি আজান পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে
এক্সকিউজ মি, সিগনেচার তারিখ লেখা আছে না, 4 তারিখে সিগনেচার নেওয়া হয় নাই। হ্যাঁ, আর আজকে 14 তারিখ, 3rd ক্লাস। আচ্ছা, আমরা নেটবিনসে প্রজেক্ট অ্যাড করতে শিখেছিলাম, লাস্ট ক্লাসে কোডও করেছি। আজকে আমি ডে 3 এর কোডিংটা করব আর কি। আমরা বলছিলাম HTML এর ব্যাচ 9 ডে 3। আমি একটা ডে 3 ফোল্ডার এখানে মাত্রই ক্রিয়েট করেছি। তো এখানে আমরা ডে 3 তে গিয়ে একটা HTML এর ফাইল নিব, রাইট ক্লিক করে নিউ থেকে HTML ফাইল নিচ্ছি এবং ফাইলটার নাম দিচ্ছি ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্স এক্সটেনশন কি হচ্ছে HTML এ। সো ফিনিশ। আচ্ছা, আমাদের একটা HTML ফাইল হয়েছে। আমি তার একটা প্রাথমিকভাবে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, লাইক এটা আমার হোম ফাইল। এটাকে যদি আমরা রান করাই, ডে 3 মধ্যে থেকে index.html ফাইলটাকে যদি আমরা রান করাই, এই যে হোম টাইটেল নিয়ে একটা ফাইল এসেছে, টু ডু রাইট কন্টেন্ট এখানে বলছে। তো আমার টার্গেট হচ্ছে হোয়াইট বোর্ডে যেটা আমি এঁকেছি টেবিল দিয়ে সেটা তৈরি করব। টেবিল আমি বলছি রো আর কলামের সমষ্টি, রো আর কলামের সমষ্টি। সো টেবিল ট্যাগটা আমি লিখছি রো এবং কলাম আকারে, সেটা দেওয়ার চেষ্টা করছি। সো টেবিল, খেয়াল করেন কোডগুলো কিন্তু আমাকে হেল্প করছে। এটা হলো কমপ্লিট টেবিল ট্যাগ, যেটা দিয়ে বোঝানো হচ্ছে একটা রো একটা কলাম, রাইট? যেটা দিয়ে বোঝানো হচ্ছে একটা রো আর একটা কলাম। আমি একটু পেছনের দিক থেকে দেখা যাচ্ছে না, না যে উপরের দিকে নিচ্ছি, লেখাগুলো কি বোঝা যায়? ওকে, না বোঝা গেলে বলবেন, আরেকটু বড় করে দেয়া যাবে, অপশন আছে, লেখাগুলো বড় করা যাবে, বাট এটা পরিষ্কার করতে আমি পারবো না। যাই হোক, টেবিলটাকে যদি আমরা আউটপুটে দেখতে চাই, যে একটা টেবিল তৈরি করলাম যার একটা রো এবং একটা কলাম হবে, আমরা যদি আউটপুটে গিয়ে এটাকে রিলোড দেই, ঠিক তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। টেবিলে কোনো কন্টেন্ট নেই, বা টেবিলকে আমি ভিজিবল করার জন্য কোনো কিছু অ্যাডও করি নাই, বা বাই ডিফল্ট টেবিল শো করে না। সো আমরা গতদিন সম্ভবত অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা হয়েছে কিনা জানি না, একটা অ্যাট্রিবিউট হয়তো দেখিয়েছি, অ্যালাইন না জাস্টিফাই। তো টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে বর্ডার 1, বাট এটা HTML5 থেকে ডেপ্রিকেটেড হয়েছে। যদি আমি বর্ডার দিতে চাই কোনো টেবিলে, দিব CSS দিয়ে। যেহেতু CSS আমি জানি না, সো আমি বর্ডার অ্যাট্রিবিউটটা দিচ্ছি, যদিও আমাকে এখানে ওয়ার্নিং দেবে, একটু খেয়াল করেন। বর্ডার অ্যাট্রিবিউট অন দ্য টেবিল এলিমেন্ট ইজ অবসোলিউট, ইউজ CSS ইনস্টেড। আমাকে বলছে যদি আপনি বর্ডার দিতেই চান CSS দিয়ে দেন, টেবিলের বর্ডার অ্যাট্রিবিউটটা আপনি লিখতে পারবেন না। এটা 4 ছিল, 5 এ নেই। আমরা 5 ভার্সনে HTML লিখছি, সেই জন্য অ্যালার্ট আমাকে করছে। বাট আউটপুট সে কিন্তু ঠিকই দেবে। আমরা এরর গুলো ফিক্স করতে পারবো যখন CSS শিখবো। ওকে, আচ্ছা, আপাতত এরর সহই যাচ্ছি। আমরা একটা বর্ডার কিন্তু দেখতে পাবো, ছোট্ট একটা সেল তৈরি হয়েছে, পেছন দিক থেকে দেখতে না পাওয়ারই কথা, তাই না? এখান থেকে দেখাই কষ্টকর। ছোট্ট একটা সেল তৈরি হয়েছে যার চারিদিকে একটা বর্ডার এসেছে। তো এই সেলটাকে আমরা একটু মাঝখানের দিকে নিয়ে যাই। আমরা যদি বলি এরকম অ্যালাইন সেন্টার, সেলটা সেন্টারে এসেছে এখন, তাই না? সেলটা সেন্টারে এসেছে। এখন এর উইডথ এবং হাইট সেট করব। এই পর্যন্ত ঠিক আছে। উইডথ আমি বলছি 980 পিক্সেল। কারণ পিক্সেল বিষয়টা কি, তাই না?
যারা একেবারে নতুন। বাট আমরা যারা কম্পিউটার ইউজ করি আমরা জানি যে মেশিনের স্ক্রিন রেজুলেশন বলে একটা বিষয় আছে এবং যেটা পিক্সেলে, তাই না? বাই ডিফল্ট আপনারা কি অনেক সময় মেশিনে যখন অপারেটিং সিস্টেম ইনস্টল হয় তখন একটা ডিফল্ট রেজুলেশন দিয়ে থাকে, কিন্তু অনেক স্মার্ট অপারেটিং সিস্টেম হয়ে গেছে, এরা রেজুলেশন সব ঠিক করেই নেয়। আগে যেরকম আমার উইন্ডোজ 98 ইনস্টল করার পর কি হতো, স্ক্রিনগুলো অনেক বড় বড় দেখা যেত লেখাগুলো, হ্যাঁ, ওটা রেজুলেশন সেট করে নিতে হতো। এখন তো এক্সপি লেটেস্ট ভার্সনগুলো এটা অটোমেটিক করেই নেয়। তো স্ক্রিন রেজুলেশন দেখা যায় আমার মেশিন রেজুলেশন 1280 বাই 768, দ্যাট মিনস উইডথটা হচ্ছে 1280 এবং হাইটটা হচ্ছে 768। তো 1280 বলতে আমার এই স্ক্রিনই যদি আমি বলি যে রেজুলেশন হবে 1366 পসিবল, তাই না? স্ক্রিনের সাইজ তো আর বাড়বে না, বাট পিক্সেল রেজুলেশন বেড়ে যাবে। দ্যাট মিনস এখানে পিক্সেলের সাইজটা ভেরিয়েন্ট, এটা নির্ভর করে মেশিনের স্ক্রিনের উপরে। তো আমার স্ক্রিনটা যদি আমি বলি যে এই লেফট টপ কর্নার থেকে রাইট টপ কর্নার পর্যন্ত 1280টা ডট দিতে পারি, তাহলে প্রতিটা ডট হচ্ছে আমার 1 পিক্সেল, রাইট? তাহলে পিক্সেলটা কিন্তু খুবই ছোট একটা ইউনিট, রাইট? আরো দুইটা ইউনিট আছে, ইএম আর সিএম, যেটা একটু বড়, হ্যাঁ? ইএম আর সিএম সিএসএস এর সময় আমাদের আলোচনায় আসবে। আমরা পিএক্স এ আছি, পিক্সেলকে পিএক্স বলা হয়, এর জন্য এখানে আমি পিএক্স লিখেছি। আর 980 কেন লিখলাম, রাইট? একটু আমরা চেক করি ফাইলটা সেভ করার পর, উইডথটা চেক করি যে এতটুকু অংশ উইডথ হয়েছে আমার সেলটার। 980 লেখার পেছনে কারণ হচ্ছে দি স্ট্যান্ডার্ড উইডথ। কোনো ওয়েবসাইটে উইডথ যদি হয় ফিক্স করে দেব কোনো একটা সাইটে উইডথ, এটা যে কোনো মেশিনে যে কোনো রেজুলেশনের মেশিনে আসুক না কেন সেই ফিক্সড উইডথেরই দেখাবে। অনেক ওয়েবসাইট আছে ফিক্সড উইডথের, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যে আমি যে কোনো মেশিনে খুললেই ফুল পেজ দেখায়, অথবা নির্দিষ্ট একটা সাইজ সে নিয়ে নেয়, যে লেফটে রাইটে কিছু অংশ ছেড়ে দিচ্ছে, ওগুলোকে বলা হয় লিকুইড লেআউট। এক্সাম্পল কি, গুগল, হ্যাঁ, ইয়াহু আর ফেসবুক ফুল স্ক্রিন হয়ে যায় না, আপনি যে রেজুলেশনই দেন না কেন, এগুলোকে বলা হয় লিকুইড লেআউট, ফ্লুইড লেআউট, পার্সেন্টেজ লেআউট। আর কোনো ওয়েবসাইট যখন আপনি মেশিনের রেজুলেশন কমাচ্ছেন বাড়াচ্ছেন তখন সে তার সাইজে চেঞ্জ আসছে না। আমি যদি রেজুলেশন বাড়িয়ে দেই সাইটটা ছোট্ট করে মাঝখানে দেখাচ্ছে, রেজুলেশন কমিয়ে দেই আস্তে আস্তে অনেক বড় করে দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ফিক্সড উইথের সাইজ। তো ফিক্সড উইথ যখন করা হয়, স্ট্যান্ডার্ড উইথ বলা হয় 980 পিক্সেল। এটা স্ট্যান্ডার্ড একটা মাপ, এটা ইউএস স্ট্যান্ডার্ড বলা হয়। আর যদি ইউকে স্ট্যান্ডার্ড বলি তাহলে এটা 960 ধরা হয়, 960 পিক্সেল। ঠিক আছে? কেন 980 বা 60? কারণ এখনকার দিনের স্ট্যান্ডার্ড মেশিন রেজুলেশন, মানে ম্যাক্সিমাম ইউজার যেটা ইউজ করে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। বা আমার ওএস ইনস্টল হওয়ার পর যে রেজুলেশনটা অটো সেট হয় সেটা কত বলতে পারবেন? জানেন আপনারা? হ্যাঁ, 1024/768, এটা স্ট্যান্ডার্ড মাপ। তার মানে কি, আমি যদি 980 করি একদম অলমোস্ট ফুল স্ক্রিন, পাশে কিছু জায়গা ফ্রি। এবং যারা রেজুলেশন চেঞ্জ করতে পারি না তারা ওইটাই রাখি, এবং আমরা রেজুলেশন চেঞ্জ করতে পারি 1%-এরও কম মানুষ, তাই না? তো বোঝা যাচ্ছে রেশিওটা, যে যারা সাইট ইউজ করবে বা যারা সাইটের ভিজিটর, আমাদের মূল টার্গেট কি, কারায়? যারা স্মার্ট ইউজার, তাদেরকে ম্যানেজ করার জন্য কিছু প্রসেস আছে আর কি। তো তাদের জন্যই আমাদের যারা ডেভেলপার তাদের বেশি বেগ পেতে হয়। আর যারা বলেন ম্যাক্সিমাম ইউজার, তাদের ম্যানেজ করাটা অনেক কঠিন কাজ না, রাইট? অনেকে জাভাস্ক্রিপ্ট অফ করে দেয় ব্রাউজার থেকে, লাইক সাইট অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় ওগুলো মাথায় রাখতে হয়।
স্মার্ট ইউজার আছে, অনেক সময় অনেক অ্যাকশন এক্সিকিউট করার চেষ্টা করে, বাট এদের সংখ্যা কি খুবই কম, বাট তারাও কি আমাদের প্ল্যানের মধ্যে আছে বা তাদের প্ল্যানের মধ্যে রাখতে হয়। যাই হোক, আমরা বলছিলাম উইথটা হচ্ছে 980, এটা ফিক্সড। হাইট কিন্তু ফিক্সড হাইট বলে কোনো কিছু নেই। হাইটটা যে কোনো সাইটের জন্যই কি হয়, অটোমেটিক নর্মালি হয়, কন্টেন্টের ওপর বেস করে ছোট হবে বড় হবে, বাট মিনিমাম হাইট বলে একটা বিষয় আছে যে এতটুকু অ্যাটলিস্ট হবে। আমার খুব কম সাইটই দেখবেন যে স্ক্রিনের এই পর্যন্ত দেখা যাচ্ছে, মানে ফুল পেজ কভার করছে অথবা তার উপরেই শেষ হয়ে গেছে, এরকম সাইট কি দেখা যায় সচরাচর? নাই বললেই চলে। কিছুটা স্ক্রল হলেও আসে, অল্প একটু স্ক্রল হলেও দেখা যায়। তো সাইটের স্ট্যান্ডার্ড হাইট মিনিমাম যদি আমি বলি 900 ধরা হয়, 900 পিক্সেল, কখনো কখনো 1100 পিক্সেল। এটা ক্লায়েন্ট অনুযায়ী বা সাইটের প্রকারভেদে নির্ভর করে। যেমন কন্টেন্ট বেশি যদি মিনিমাম বলা হয় সেটা 1100, কন্টেন্ট কম বা নর্মাল সাইট স্ট্যাটিক ওয়ান, তো সেখানে হাইট ধরা হয় 900 পিক্সেল। বাট আমরা যদি কিছু কিছু ওয়েব পেজ দেখি, খেয়াল করে দেখবেন বিশাল পেজ, রাইট? ওখানে কি ফিক্সড হাইট দিয়ে ম্যানেজ করা যাবে? সেই প্রথম আলোতে গেলেন, আপনি কোনো একটা নিউজ পড়ছেন, ওখানে কোনো কমেন্টস নেই, তো একটা হাইট। কোনো একটা নিউজে 100-র বেশি কমেন্টস পড়েছে, রিকমেন্টস পড়েছে, সো কমেন্টস দেখানোর জন্য তো এক্সট্রা হাইট লেগেছে। স্ক্রল তো অনেক নিচে চলে যায় না? তো ওই কন্টেন্টগুলো কি করে, আমার হাইটটা যদি না বাড়ানো হয় অটোমেটিক, তাহলে কি ওগুলো দেখা যাবে? কমেন্টসগুলো তো দেখা যাবে না। সো ওই জায়গাগুলোতে অটো রাখা হয়। তো অটো বলতে যা দেবেন তার উপর বেস করে অটোমেটিক হাইটটা আসতে থাকবে। তো আমরা টেবিল দিয়ে লেআউট যেহেতু করছি, হাইট আমরা ফিক্স করে দিয়ে শিখবো, বাট হাইট লেখার সঙ্গে সঙ্গে এই লাইনটার নিচ দিয়ে একটা রেড আন্ডারলাইন চলে আসবে। এখন পর্যন্ত যা করছিলাম তাকে সে আমাকে ওয়ার্নিং বলছে যে তো আপনি ভুল করছেন, এটা আপনি কারো মাধ্যমে সলিউশন নিতে পারেন, বাট আমি যদি হাইট লিখি সেটা একটা এরর। হাইটটা টেবিল ট্যাগের জন্য এখন এরর জেনারেট করে। তার মানে আমি যদি হাইট দেই তাহলে সে একটা এরর দেবে। একটু খেয়াল করেন, আমি যে উপরে লিখেছি অ্যাট্রিবিউট হাইট নট অ্যালাউড অন দ্য এলিমেন্ট টেবিল at this point, element specific attribute for element table global attribute ইউজ করতে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা যখন এই যে বর্ডার, অ্যালাইন, উইথ ইউজ করছিলাম তখন ওয়ার্নিং দিচ্ছিল, এখন কি বলছে এটা একটা এরর, যেটা করা যাবে না। প্রবলেম সলিউশনের জন্য আমাকে সিএসএস এর হেল্প নিতে হবে। আবার আমরা একটা ভিন্ন উপায়েও এরর না ওয়ার্নিং জেনারেট করে এটা ম্যানেজ করতে পারি। আমরা এরর সহ আগাচ্ছি। হাইটটা একটু দেখে নেই, আসছে না? 900 পিক্সেলের একটা হাইট আসছে। তো একটাই সেল, একটারও একটা কলাম এখানে আছে। আমি যদি 4টা রো করতে চাই কি করতে হবে? এই মাঝের অংশটুকু যদি আর 3বার রিপিট করে দেই কপি করে, হবে না? কি কি আসছে? রো রো রো, রাইট? 4টা রো হয়েছে আমার, 1 2 3 4। প্রত্যেকের মধ্যে কলাম আছে কয়টা? একটা। এখন আমাদের ওই বোর্ডের ডিজাইন দেখে যে রোতে যতগুলো কলাম সেটা আমাদের দিয়ে দিতে হবে, রাইট? আচ্ছা, তো আমাদের প্রথম রোতে কয়টা কলাম আছে? 2টা না, লোগো আর ব্যানার। সো 2টা কলাম দিলাম। দ্বিতীয় রোতে একটা। তৃতীয় রোতে কয়টা কলাম আছে?
3টা, আর 4 নাম্বার রোতে আছে 1টা। একটু আউটপুট দেখি, দেখেন এরকম এসেছে। আমরা যা এঁকেছি তার ধারে কাছেও নেই, রাইট? বোঝা যাচ্ছে? বাট এখন কিন্তু আমাদের আর ট্যাগের দরকারও নেই। অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে আমরা ওটাকে যা করতে চাচ্ছি সেটা করে ফেলা সম্ভব। তো এখানে যে প্রবলেমটা আছে টেবিলের, সেটা একটু আমি বলে নিই। টেবিলের লিমিটেশন আছে ভার্টিক্যাল অ্যাক্সেস অ্যান্ড হরাইজন্টাল অ্যাক্সেসে। ভার্টিক্যালি সে প্রত্যেকটা রোতে ম্যাক্সিমাম কলামের সমান কলাম এক্সপেক্ট করে। ম্যাক্সিমাম কলাম আছে কোথায়? 3 নম্বর রোতে। এবং কয়টা সেটা? 3টা। সে চায় যে প্রতিটা রোতে যেন 3টা করেই কলাম থাকে। বাট 3টা করে কলাম দিলে কেমন লেআউট হবে? হবে না তো, না? তোমাকে ডিফারেন্ট ওয়েতে ম্যানেজ করতে হবে সেটা। সেটা টেবিলের একটা বড় ধরনের লিমিটেশন, যে সবগুলো রোতে সে ম্যাক্সিমাম কলামের সমানে কলাম এক্সপেক্ট করে। তো সেই হিসেবে একটু খেয়াল করে দেখেন যে এখানে 3টার জন্য যে বক্স, আমার যে উপরের রোটাতে ফ্রি জায়গাটা আছে সেটা 1টা কলামের সমান। দ্বিতীয় রোতে ফ্রি স্পেসটা 2টা কলামের সমান। 4 নাম্বার রোতে ফ্রি স্পেসটা 2টা কলামের সমান। তো আমরা এই বক্সগুলোর নাম দিয়ে দিই। লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার। তাহলে কি হলো? আমার এই পজিশনগুলোর নাম দিয়ে দিলাম। এখন আমি জায়গাগুলোকে নাম ধরে ধরে বলতে পারবো যে ব্যানারটা পুরো স্ক্রিন হওয়ার কথা, বাট এই জায়গাটা ফ্রি আছে। মেনুটা পুরো স্ক্রিন হওয়ার কথা, বাট এই জায়গাটা ফ্রি আছে। লিমিটেশন বলছিলাম যে ম্যাক্সিমাম কলামের সমান সবগুলো রোতে কলাম এক্সপেক্ট করে। একটা জিনিস খেয়াল করেন যে আমি ব্যানারটা করেছি, এটা অ্যাকচুয়ালি কন্টেন্ট আর রাইটের সমান, তাই কিনা? কন্টেন্ট আর রাইটের সমান। তো এই জায়গাটা যদি নিতে চাই, তাহলে আমি যদি সামহাও এই টিডিটাকে 2টা টিডি সমান করে দেই, তাহলে তো এটা কভার করে নেবে। টিডি ট্যাগ দেয়া যাবে না, বাট ওই টিডি 2টা ট্যাগের সমান হবে। একটা টিডি 2টা বা একের অধিক টিডির সমান হবে, সেটা করা যায় ট্যাগ না লিখেই, ট্যাগের অ্যাট্রিবিউটের মাধ্যমে। ওকে, ট্যাগটা অ্যাট্রিবিউট হচ্ছে কলাম স্প্যান, COL SPAN, কলাম স্প্যান। কলাম স্প্যান যদি আমি বলি 2, তাহলে এই টিডিটা, ব্যানার টিডিটা 2টা টিডির সমান জায়গা দখল করবে। করেছে, তাই না? বাকি যে জায়গাটা ফ্রি ছিল ওটা কিন্তু নিয়ে নিল। আমি মেনুর জন্য কি করব বলেন তো? কলাম স্প্যান 3, মেনুটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ফুটারের জন্য কলাম স্প্যান 3। এখন কিছুটা শেপে এসেছে, বাট তারপরেও কি আমাদের উইথ হাইট নিয়ে অনেক গন্ডগোল আছে। মেনুটা এত লম্বা বা এত হাইটের না। লোগো ব্যানারের জায়গাটাও অনেক বেশি দেখা যাচ্ছে। কন্টেন্ট এরিয়াতে যেখানে অনেক জায়গা থাকা দরকার সেটা নেই। ফুটারটাও অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? তার মানে কোন হাইটটা? হাইট অ্যাট্রিবিউট দিয়েছেন? স্পেলিংটা ঠিক আছে কিনা দেখুন তো।
এবার যেটা আমি বলছি যে সেটা হচ্ছে যে আমরা উইথ হাইট নিয়ে একটু কাজ করব এখন। আর সেকেন্ড লিমিটেশনটা আমি বলছি টেবিলের, যে একই রোতে সবগুলো কলাম সমান হাইটের হবে। একই রোতে সবগুলো কলাম সমান হাইটের হবে, মানে এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না টেবিলে, এটা করাই যায় না। আমি যদি লোগোর হাইট কমিয়ে দেই, ব্যানারের হাইট কমে যাবে। লোগোর যে হাইট, ব্যানারও সে হাইটে হবে। আর ব্যানারের যদি কোনো একটা হাইট দেই, সেই হাইটটা লোগোতেও হবে, রাইট? মানে সমান হবে এনিহাউ তারা। তো লাস্ট যেটা সেটা পরে এক্সিকিউট হয়। তো আমি যদি লোগোতে বলি হাইট 150 পিক্সেল, দেখেন লোগো কমে গেছে, সাথে ব্যানারের হাইটও কমে গেছে। আমি যদি উইডথটা কমাই, এখানেও লিমিটেশন আছে। তাহলে টেবিলে থাকলোটা কি? সবই তো লিমিটেশন, রাইট? বাট এটাই কিন্তু ফার্স্ট লেআউট ট্যাগ। ওকে, সো এটা দিয়ে অনেক দিন ধরে ওয়েবসাইট ডেভেলপ হয়েছে। এখন এই লিমিটেশন গুলো চোখে আসছে, আগে আসতো না, রাইট? তো টেকনোলজি এত আপডেট ছিল না আগে। এর সলিউশন আছে বলে আমরা এটাকে লিমিটেশন বলছি। সলিউশন না থাকলে ওটাকে আমি স্ট্যান্ডার্ড বলতাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আমি যদি লোগোর উইডথটা কমাই, সে ওই একই কলাম বরাবর লেফটের উইডথও কমিয়ে ফেলবে, রাইট? তো আমি লোগোর উইডথ কমালে লেফটের উইডথ কমে যাবে। তাহলে কেমন কথা হলো? লোগো আর লেফট কি সেম উইডথের হবে? নাও তো হতে পারে, রাইট? সো এই জন্যই আর কি ওই সিএসএস ড্রিভেন ডিপ বা আদার্স ট্যাগ গুলো ইউজ করা হয়। তো আমি লোগোর উইডথটা কমিয়ে দিচ্ছি, এটা স্কোয়ার শেপে আনার জন্য আমি উইডথটা 150 পিক্সেলেই রাখছি। দেখেন লোগোর উইডথ কমিয়েছি, লেফটটা কমে গেছে, তাই কিনা? লোগো বরাবর হয়েছে না লেফটটা? আচ্ছা, এবার মেনুর হাইটটা কমিয়ে দিব। মেনুর হাইট আমি বলছি 40 পিক্সেল। মেনু আমি যেটা যেভাবে দেখাতে চেয়েছিলাম, একটা চিকন দাগ, ঠিক তেমন এখানে আমি লিঙ্ক গুলো তৈরি করতে পারবো। আমি ফুটারকে যদি কমিয়ে দেই, ফুটারের হাইট আমি ফিক্স করে দিচ্ছি। হাইট আমি বলছি 60 পিক্সেল। 60, তাহলে আমার লোগো ব্যানার মেনুটা 40, লোগো আর লেফট কত হয়ে গেছে? 150। আমার ফুটারটা 60 পিক্সেলে। আমি রাইটটাকে একটু কমিয়ে দেই, রাইটটাকে আমি 150 মতো করে দেই। তাহলে রাইট যে টিডিটা আছে, আমি এর উইথ বলছি 150 পিক্সেল। আমি যে লেআউটটা চেয়েছিলাম কাছাকাছি চলে আসছে, তাই কিনা? হ্যাঁ, আমরা বোর্ডে যেভাবে এঁকেছিলাম ঠিক তেমন একটা লেআউট এখন দেখতে পাচ্ছি। ওকে, কিভাবে করলাম? সিম্পল কিছু রুলস অ্যাপ্লাই করেছি। আগে আমরা একটা টেবিল করেছি 1 রো 1 কলামের, তারপরে কিছু অ্যাট্রিবিউট দিয়েছি, বর্ডার, অ্যালাইন, উইডথ, হাইট, তারপরে রিপিট করেছি যতগুলো রো লাগবে, প্রত্যেকটা রোতে কয়টা কলাম লাগবে সেটা আমরা ঠিক করে দিয়েছি। তারপর উইডথ আর হাইট সেট করেছি। বাট তার আগে কলাম ম্যানেজ করা, এটাকে মার্জ করার জন্য কলাম স্প্যান ইউজ করেছি, কারণ টেবিল এক্সপেক্ট করে সবগুলো রোতে সমান সংখ্যক কলাম থাকবে। সো আমরা একটু গুনে দেখি, প্রথম রোতে ভিজিবল 2টা, বাট এটা 1, আর সে বিহাইন্ড থেকে আরেকটা নিয়ে কাজ করছে, সে একটাই, দুটো সমান কাজ করছে 3। মেনু একটা টিডি হলেও কলাম স্প্যান 3 বলাতে সে 3 জনের সমান। আর এখানে লেফট, কন্টেন্ট, রাইট আলাদা করে একটা করে সেল, সো 3টা টিডি। আর ফুটারের জন্য কি একটা টিডি 3টা টিডির সমানে কাজ করছে কলাম স্প্যান 3 দেওয়ার কারণে। ওকে, তো আমরা যারা করে ফেলেছি গুড,
তারা এখন একটু সাপোর্ট দেবে যারা করতে পারি নাই আগে, যারা করতে পারি নাই বা শুধু বসে দেখেছি তারা এখন একটু ট্রাই করে ফেলার। কতজন আছেন এরকম যে আমরা সাথে সাথে আগাতে পারি নাই বা করি নাই? তার মানে ম্যাক্সিমামই করে ফেলেছেন। ওকে, তাহলে একটু আমি 5-7 মিনিটের একটা সময় দিচ্ছি, এই সময়টার মধ্যে এটা করে ফেলেন। আর যারা করে ফেলেছেন তাদের জন্য বলবো যে যেহেতু বুঝে গেছেন বিষয়টা, এই জায়গাটাতে এরকম একটা কিছু বানাতে মাঝখানে, হ্যাঁ মাঝখানে যারা করে ফেলেছেন, আর যারা করেন নাই আগে লেআউটটা করেন। আলামিস প্ল্যান হচ্ছে আমার থার্ড রোয়ে কলামের সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা। টেবিলটা একটা, যে রুলস অনুযায়ী প্রত্যেকটা রোতে 3টা কলাম এক্সপেক্ট করবে সে। ম্যাক্সিমাম যতগুলো কলাম আছে সবগুলো রোতে সমান সংখ্যক কলাম সে এক্সপেক্ট করবে। এখন আপনি ওটা এই টিডি ট্যাগ লিখে দেন অথবা কোনোভাবে ম্যানেজ করে দেন। কলাম স্প্যান 3 মিনস সেই একটা টিডিকেই 3টা টিডি হিসেবে বোঝাচ্ছে কাকে? টেবিলকে। ক্লিয়ার? উপরে যেরকম আছে একটা টিডি, এভাবে কয়টা সমান? দুইজনের সমান। তাহলে কলাম স্প্যান কত দিয়েছি? টার্গেট আবারও বলছি, এখানে একটা আমি লোগো ইমেজ বসাবো। এই জন্য আমি ইমেজটা logo.jpg নামে একটা ইমেজ এনে ডে 3 এর ইমেজেস ফোল্ডারে রেখেছি। তো কোডটা হবে এরকম img দেন src সোর্স। ওকে, সোর্স পাথটা আমাকে দেখিয়ে দিতে হবে যেমন ইমেজটা কোথায় আছে। আমি যদি কন্ট্রোল ধরে স্পেস দেই, সোর্সের মাঝখানে কার্সার রেখে কন্ট্রোল ধরে স্পেস দিলে কি আসছে? লিস্টে আসছে যে কোথায় আপনার ইমেজটা আছে। আমার ইমেজটা কোথায় আছে? ইমেজেস ফোল্ডারে, রাইট? সো ইমেজেস সিলেক্ট করে এন্টার দিচ্ছি। তারপরে আবার যদি কন্ট্রোল ধরে স্পেস দেই, ওই ইমেজেস ফোল্ডারে যদি নাম্বার অফ ইমেজ থাকে তাহলে সেটা আমি সিলেক্ট করে এন্টার প্রেস করলে পাথটা বসে যাবে। ফাইলের নাম আমাকে টাইপ করে লিখতে হবে না যে ফাইলের নাম কি, ফোল্ডারের নাম কি, ভুল হয়ে যেতে পারে, রাইট? তো এভাবে সিলেকশনে আসলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। আরো একবার দেখাচ্ছি, কন্ট্রোল স্পেস ইমেজেস, দেন আবার কন্ট্রোল স্পেস দিয়ে সিলেক্ট করে এন্টার। এরপর আমার এই টিডি যেটা যার মধ্যে ইমেজটা ডিসপ্লে করবে, তো এটার উইথ আর হাইট আমাকে সেট করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ জানি বলো। হ্যাঁ আচ্ছা, কি বলছিলাম যে আমি যে ইমেজটা নিয়ে আসতে চাচ্ছি, একটু খেয়াল করেন, আমি যে ইমেজটা এনেছি ইমেজটার উপরে যদি রাইট ক্লিক করে প্রপার্টিসে যায় তাহলে ডিটেলস থেকে দেখতে পারবো যে ইমেজের উইথটা কত, হাইটটা কত। এর ডাইমেনশন 225/224, তাই না? বাট আমার যে জায়গাটাতে ইমেজ ডিসপ্লে করবে এর উইথ কত? 150, হাইট
150 আমাকে ইমেজের উইডথ দিতে হবে 150 আর হাইট ঠিক আছে। সোর্সের মাধ্যমে ইমেজ, তারপরে তার উইডথ এবং দেন তার হাইট। ফাইলটা সেভ করে যদি রান করায় এখানে ইমেজটাকে দেখতে পাচ্ছি, তাই না? ইমেজ এসেছে, আসছে না সবার? তাহলে ব্যানারে একটা ইমেজ বসিয়ে ফেলি সবাই, সবাই ব্যানারে একটা ইমেজ বসিয়ে দেন। আমরা তো ব্যানারের হাইট জানি 150, উইথ কতটুকু? 980 মাইনাস 150। এখানে গুগল থেকে একটা ইমেজ সার্চ করে নেন, সার্চ করে এখানে বসিয়ে দেন। আর যারা পারি নাই আমরা কোড দেখে করে ফেলি। হাইপারলিংক করা শিখবো আমরা আর কি আজকে। এখন হাইপারলিংক করতে শিখি। ইমেজ আনতে পেরেছি, ম্যাক্সিমামই ডিসপ্লে করছে, আমি দেখতে পাচ্ছি। তো হাইপারলিংক মূলত 3 প্রকারের হয়, 3 ধরনের হাইপারলিংক আছে। তো একটা হচ্ছে অন পেজ, এক্সটার্নাল হাইপারলিংক, আর একটা হচ্ছে সাইট লিংক। হ্যাঁ, একই পেজের ভেতরে লিংক, যে আপনি ওপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে আসতে চাচ্ছেন, অনেক পেজে দেখা যায় না? হ্যাঁ, উপর থেকে নিচে যাওয়ার জন্য বা নিচ থেকে উপরে আসার জন্য হাইপারলিংক দেখা যায়। আর ডেফিনেটলি আমার যদি 4-5টা পেজ থাকে, যখন যে পেজে ক্লিক করব সেই পেজে চলে যাবে, রাইট? তো এটা হচ্ছে অন সাইট লিংক। আবার অনেক সময় দেখা যায় যে কন্টেন্টের মধ্যে কোনো একটা লিংক লেখা আছে, ওই লিংকের উপরে ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, তাই না? মানে আমাদের 3 ধরনের হাইপারলিংক আছে, বাট হাইপারলিংক করার জন্য ট্যাগ একটাই, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। ওকে, তো আমরা লিংক করার চেষ্টা করছি এখন। অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ। হ্যাঁ, দেখেন আমি একটা হেডার একটা প্যারা দিলাম, যেটা আমরা গতদিন শিখেছিলাম, তাই না? বা টেবিলের মধ্যে লেখাতে এটা মাঝখান থেকে শুরু হয়। টেবিলের সব কন্টেন্টই অ্যাকচুয়ালি মিডল সেকশন থেকে শুরু হয়। হ্যাঁ, তো এটা যদি আমরা উপরের দিক থেকে স্টার্ট করতে চাই, এর জন্য আমার অ্যাট্রিবিউট আছে। যে টিডির ভিতরে আমি কন্টেন্ট দিচ্ছি, ওই টিডিতে আমরা যদি বলি ভি অ্যালাইন, এবং এটাকে যদি আমি বলি টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ, লেখাটা উপর থেকে লেখা শুরু হবে। ঠিক আছে? এখন এর মধ্যে Talar Training is Bangladesh leading IT training provider on mobile application, web development, web design বলা হচ্ছে।
এটাকে আমি হাইপারলিংক করতে চাচ্ছি কারণ এর একটা ওয়েবসাইট আছে, রাইট? তো যাতে এখানে ক্লিক করলে ওয়েবসাইটটাতে চলে যাওয়া যায়। তো অফ পেজ হাইপারলিংক যেটা বলছি, এক্সটার্নাল সাইট লিংক বলতে পারে। তো এই টেক্সটটা যেটাকে আমি হাইপারলিংক করব, এই টেক্সটটাকে আমরা একটা ট্যাগের মধ্যে প্রথমে দিয়ে নিব, যেটা হচ্ছে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগ স্টার্ট এবং এ ট্যাগের ক্লোজের মাঝখানে যে টেক্সটটা লিখবো সেটা ডিসপ্লে হবে বা লিংক হবে। ডিফল্ট দেখেন শুধু এ ট্যাগ দিয়েছি, কোনো চেঞ্জ আছে? নেই। বাট এখন যদি আমি এখানে রেফারেন্সটা অ্যাড করি যে কোথায় যাবে, আমি এ ট্যাগের হাইপারলিংক রেফারেন্স এইচ রেফ হাইপারলিংক রেফারেন্সে যেতে চাচ্ছি, যে ক্লিক করার পর এটা কোথায় যাবে। এই স্টেপ লেখার পরে আমি যদি দেখি এটা ক্লিকেবল হয়ে গেছে, তাই না? এটা ক্লিকেবল হয়ে গেছে, বাট এটা তেমন কিছুই করছে না। আমি ক্লিক করলে এখানেই থাকছে, রাইট? বাট আমি ক্লিক করার পর যেন ভিন্ন একটা ওয়েবসাইট খুলে যায়, সেটা যদি করতে চাই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেসটা লাইক এটা হচ্ছে আমার ওয়েবসাইট www.talhatraining.com। ওই অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসবো ইউআরএল থেকে কপি করে এনে আমি হাইপারলিংক রেফারেন্সে পেস্ট করে দিব। দেখেন ওখানে ভিজিবল ছিল কি www.talhatraining.com, বাট সাথে কিন্তু HTTPও চলে আসে। এটা প্রোটোকলের নাম, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার মাধ্যমে ডাটা ট্রান্সফার হয় মূলত ব্রাউজারে। তো পুরোটা লিখতে হবে। যদি কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে চাই, ওয়েবসাইটটা গিয়ে ইউআরএলটা কপি করে এনে পেস্ট করে দিব যাতে ভুল না হয়, ঠিক আছে? যদি কোনো সাইটের সঙ্গে আমি লিংক করতে চাই, ফাইলটা সেভ করার পর যদি এখন রান করি, লোড দিয়ে নেই পেজটাকে, এবার এটার উপরে প্রেস করলে ওয়েবসাইটটাতে চলে যাবে। বাট লস তো আমার, তাই না? বড় ধরনের লস যে আমার ভিজিটর এই সাইটে চলে আসলো, বাট প্রয়োজনে দিতে হয়, রাইট? এই কারণে যেটা করা হয় যে আমার সাইটটাও থাকবে, তারটাও ওপেন হবে। ওকে, তো এটা করার জন্য এই ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করে থাকি। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট, ভ্যালুটা দেওয়া হয় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে? আমরা যখন ভ্যালু দিয়ে দিব আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট সিনারিও হবে। রিলোড দেই, তালহা ট্রেনিং এর উপর যদি প্রেস করি, আমার হোম পেজটা কিন্তু আছে, নতুন ট্যাবে কি খুলে গেল? সাইট, তাই না? আমার অনেক ওয়েবসাইট আছে, লিংকের উপর ক্লিক করলে নতুন ট্যাবে খুলে, আবার লিংকে ক্লিক করলে ওই পেজেই খুলে। অন পেজ আর নিউ ট্যাব, টার্গেট ব্ল্যাঙ্ক করে দিলেই নিউ ট্যাবে সেটা ওপেন হয়ে যাবে। সো আমরা ফার্স্ট হাইপারলিংক করার সিস্টেমটা দেখলাম। এবার দ্বিতীয়, অন পেজ, একই পেজের মধ্যে মনে করেন আমার পেজটা বেশ লম্বা, প্রায় 1 লাখের কাছাকাছি, তাই না? 99,900 পিক্সেল, বিশাল লম্বা একটা পেজ আমি বানিয়ে দিয়েছি। একটা জিনিস খেয়াল করেন, এর মাধ্যমে আরেকটা জিনিস একটু স্পেসিফিক হবে। পেজটা বাড়িয়ে দিলেও এর লোগো, ব্যানার, হাইট ঠিক আছে, মেনুটাও ঠিক আছে। বড় হয়েছে কি আমার কন্টেন্ট এরিয়াটা, এবং শেষে ফুটারও ঠিক আছে। কারণ কি, এই তিনজনকে আমি ফিক্সড উইথ সেট করে দিয়েছিলাম, বাট মাঝের জন্য কিন্তু কোনো হাইট সেট করি নাই। বুঝা যাচ্ছে? মাঝে যে ছিল তার হাইট সেট করে, টোটাল টেবিলের হাইট দিয়েছি, যেগুলো ফিক্স সেগুলো ফিক্স নিয়েছে, বাকিটা সবই কাকে দিয়েছে? মাঝের জনকে, রাইট? কন্টেন্ট এরিয়াকে। নাও তো বিশাল পেজ, আমাকে উপর থেকে নিচে যাওয়ার জন্য বা নিচ থেকে উপরে আসার জন্য কার্সার নিয়ে অনেক কি করতে হচ্ছে, টাইম লস করতে হচ্ছে। তো যদি আমি এরকম করি যে কেউ যদি পড়তে পড়তে নিচে চলে আসে, তার যদি উপরে যাওয়ার প্রয়োজন পড়ে, সে যেন টপ ক্লিক করলে চট করে টপে চলে যায়। তো সে ধরনের একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। একই পেজের ভেতরে হাইপারলিংক বলা হয়ে থাকে। সো ফুটার এরিয়াতে আমি একটা অ্যাঙ্কর করছি
এটাকে আমি বলছি টপ, এবং আমি বলছি হাইপারলিঙ্ক রেফারেন্স। হাইপারলিঙ্ক রেফারেন্সটা হবে কি, যে আমি যদি যেহেতু বটমে আছি আমি টপে যেতে চাচ্ছি, টপে কোথায় যেতে চাচ্ছি সেম পেজের জন্য বলা হয়ে থাকে হ্যাশ। যেহেতু সেম পেজ সেক্ষেত্রে লিখতে হবে কি হ্যাশ ওই পেজেই। এরপরে বলতে হবে কোথায় যাব। আমি অ্যাকচুয়ালি সবচেয়ে উপরে যে সেলটা, সেই সেলটা কি আমার লোগো সেল, তাই না? তো কোনো একটা সেলকে স্পেসিফিক ভাবে পয়েন্ট আউট করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি যার নাম কি আইডি। মনে করেন এটার আমি আইডি দিয়ে দিচ্ছি লোগো, তাহলে ওই রেফারেন্সে যদি বলে দেই লোগো তাহলে এখানে চলে আসবে। আইডিটা কি হবে ইউনিক হবে, প্রতিটা ট্যাগের জন্য আইডিটা ইউনিক হবে। আর ফার্স্ট যে ট্যাগ, ফার্স্ট যে সেল লোগো, তার একটা আইডি দিয়েছি কি লোগো, বা যে কোনো কিছু আপনার নামও হতে পারে। তো আমি যদি এখন নিচ থেকে এই হ্যাশের পরে লিখে দেই কি লোগো, সবার উপরে সেল, আমি একেবারে টপে যেতে চাচ্ছি, সেভ করে দেই, লোড দেই, আমি টপ লিংকে ক্লিক করলে আমি কোথায় চলে যাচ্ছি, বোঝা যাচ্ছে? অনেক সময় কি স্ক্রল করে চলে আসে না, ক্লিক করলে স্ক্রল হতে হতে উপরে উঠে যায়, ওটা জাভাস্ক্রিপ্ট। দেখেন এই নিচের লিংকটা দেখা যাচ্ছে না, এই টপ এই লিংকটার পর প্রেস করছি, চট করে কোথায় চলে আসে, উপরে চলে আসে। এই পেজটার হাইট কত, প্রায় 1 লাখ পিক্সেল, রাইট? বিশাল পেজ, বাট এর চেয়েও বড় পেজ কিন্তু কখনো কখনো আমরা ওয়েব পেজগুলোতে দেখি না? তো ওখানে কিন্তু থাকে, প্রথম আলোতেই আছে যে উপরে ক্লিক করলে কি উপরে চলে যায়, তাই কি না? হ্যাঁ, ঠিক করি। এখানে আমার জাভাস্ক্রিপ্ট ইনভলভ, বাট আমরা এটা করলাম কি শুধু HTML দিয়ে। এই পেজটা লোড হতে হতে অনেক ছোট হয়ে গেল না, তার মানে এটার হাইট অনেক বড়। এই যে আমি কিছুক্ষণ নিচে আসার পরে এটা ভিজিবল হয়েছে, বলছে কি উপরে, রাইট? আমি এটা উপরে ক্লিক করছি, আস্তে আস্তে কিন্তু স্ক্রল হয়ে গেল, রাইট? এখানে একটা প্রোগ্রাম ইনভলভ, যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে এই কাজটা। আর জাভাস্ক্রিপ্টের যে এই কাজটা করার জন্য একটা লাইব্রেরি ইউজ করা হয়েছে, তার নাম কি jQuery। সো jQuery ইমপ্লিমেন্টেশন, জাভাস্ক্রিপ্টের ইমপ্লিমেন্টেশন এখানে আছে। বাট আমরা যা করছি একেবারে চোখের পলকে না, ক্লিক করলেই সব, আমি যত নিচেই থাকি, আমি যদি 9 লাখ পিক্সেল নিচেও থাকি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি উপরে চলে আসবো। বোঝা যাচ্ছে? আমি তো 1 লাখ পিক্সেল নিতে ছিলাম, ক্লিক করে টপে চলে আসি। তো সেম পেজে যদি আপনি টপ থেকে বটম, আমি যদি এখন টপ থেকে বটমে যেতে চাই, কি করব? ফুটারে একটা আইডি হবে, আর উপরের লিংকটা হবে কি বটম, এবং হাইপারলিংক রেফারেন্সে হ্যাশ দিয়ে বটমের আইডিটা আমাকে বসিয়ে দিতে হবে, তাই না? তাহলে বটমে ক্লিক করলে সে বটমে চলে যাবে। সো আমি দুটো হাইপারলিংক দেখিয়েছি, এবার একটু করে ফেলেন, দেন আমি অন পেজ হাইপারলিংক করাবো। এক্সটার্নাল সাইট লিংক আর টপ থেকে বটমের লিংক করে। সো আমার টার্গেট হচ্ছে দুইটা পেজ একই উইন্ডো থেকে ভিজিট করা। তো আমি সেভ অ্যাজ করে নিয়েছি, তাই না? ফাইল থেকে সেভ অ্যাজ। কারণ বলি, যখনই কোনো ওয়েবসাইট আপনারা ভিজিট করেন, মূলত লাইক আমি যদি এই আইটি ট্রেনিং এ প্রেস করি, আমার লোগো, ব্যানার, মেনু, রাইট সাইড বার, ফুটার সেম, বাট চেঞ্জ হচ্ছে কি আমার শুধু কন্টেন্ট এরিয়াটা, রাইট? ম্যাক্সিমাম সাইটই তাই করে। সো আমি যেহেতু আমাকে কোড লিখতে হচ্ছে, তো সেভ অ্যাজ করে নিলে কি অনেক কোড লেখার হাত থেকে আমি বেঁচে যাচ্ছি, তাই না? শুধু চেঞ্জ করব কোন জায়গাটা, এই জায়গাটা। সেভ অ্যাজ করার পর যে ফাইলটা এসেছে ওটা হুবহু কি আমার ইনডেক্স ফাইলের
বাট শুধু নামটা ভিন্ন। ফাইলের নামটা আমি অ্যাবাউট আস বলছি আর এই ফাইলটা হচ্ছে আমার হোম। সো আমি এখন আস্তে আস্তে করে চেঞ্জ করে নিই। অ্যাবাউট আসে গেলে আমাদের টাইটেল দেখাবে কি অ্যাবাউট আস, আর ভেতরের কন্টেন্ট যেটা আছে প্যারাগ্রাফের এটা আমি রিমুভ করে দিয়ে শুধু আইটি ট্রেনিং এর জায়গায় অ্যাবাউট আস লিখে দিচ্ছি। এবার একটু চেক করি কিছুটা চেঞ্জ আসবে। দেখেন দুইটা পেজ পাশাপাশি রাখি, এটা আমার হোম আর এটা আমার অ্যাবাউট আস। চেঞ্জ কি শুধু মাঝখানের কন্টেন্টে, হুবহু সব সেম। সো দুইটা পেজ আমি অনায়াসেই তৈরি করে নিতে পারলাম, 3টা 10টা 15টা করা যাবে না? সেভ অ্যাজ করে আপনি খুব সহজে করে ফেলতে পারেন। এখন আমরা হাইপার লিঙ্ক করবো, এই মেনু লিঙ্কের এদিক দিয়ে মেনু লিঙ্ক বানাবো, লাইক হোম অ্যান্ড অ্যাবাউট আস। সো এটা বানিয়ে দেন লিঙ্ক করার চেষ্টা করব। সো ইন্ডেক্স থেকে ফার্স্ট, তো আমাদের যে মেনু টিডিটা আছে, মেনু টিডি, এই মেনু টিডিটার এখানে গিয়ে আমাকে অ্যাঙ্কর দিতে হবে। সো একটা অ্যাঙ্কর হবে কি হোম, আর একটা অ্যাঙ্কর হবে আমার অ্যাবাউট আস। ঠিক আছে, একটা আমার হোম একটা অ্যাবাউট আস আসছে না, হোম অ্যাবাউট আস। এটা কিন্তু ক্লিকেবল হয় না, কারণ কি আমরা এখানে কোনো অ্যাঙ্কর এখনো ইউজ করি নাই বা কোনো রেফারেন্স সেট করি নাই। কি করছি, হাইপারলিংক রেফারেন্স href এ কি বলতে হবে, যদি হোমে ক্লিক করা হয় কোথায় যাবে, index.html এ। আর যদি আমি অ্যাবাউট আস এর href এ যাই, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি চলে যাব কোথায়, aboutus.html এ। সহজ তাই না? আগে দুইটার চাইতে কি ইজি না? আমি যখন যে ফাইলে যেতে যাচ্ছি সেই ফাইলের নামটা রেফারেন্সে বসিয়ে দিব। ক্লিয়ার? এবং সবগুলো ফাইল একটা ফোল্ডারের মধ্যে আমার আছে। আমরা ফোল্ডারটা একটু চেক করে আসি। D3 আমার অ্যাবাউট আস আছে, ইন্ডেক্স আছে। আমার 10টা ফাইল হলে 10টা ফাইলই এখানেই থাকবে, রাইট? এখন একটু চেক করি, রিলোড দেই। সেভ করা হয় নাই প্রবাবলি, হ্যাঁ সেভ করি নাই, রিলোড দিচ্ছি। দেখেন অ্যাঙ্কর হয়েছে। আমি যখন হোমে ক্লিক করছি হোমেই আছি, আমি যে ক্লিক করছি সেটা বোঝা যাচ্ছে যে উপরে দেখলে লোডিং সাইন আসছে, খেয়াল করেছে? সো এবার যখন আমি অ্যাবাউট আস এ যাচ্ছি, ক্লিক করলে আমি অ্যাবাউট আস এ চলে যাচ্ছি। একই উইন্ডোতে আমার সাইডে যদি ভিন্ন ভিন্ন পেজ থাকে, এভাবে অ্যাঙ্করিং করে আমি এই পেজগুলো ডিসপ্লে করতে পারি। বাট আমার অ্যাবাউট আস, তাহলে আমার এই আলাদা অ্যাবাউট আস ট্যাবের দরকার নেই। অ্যাবাউট আস থেকে কিন্তু আমি হোমে যেতে পারছি না, রাইট? তাহলে আমার মেনুটা কোথায় রাখতে হবে, অ্যাবাউট আস এর মধ্যেও কিন্তু রাখতে হবে। তো এটাকে আমি কপি করে নিয়ে যদি পেস্ট করে দেই, এটাকে কপি করে অ্যাবাউট আস এর মেনুর মধ্যে গিয়ে পেস্ট করে দিচ্ছি, হোম অ্যাবাউট আস। চলে আসছে অ্যাঙ্কর। সো অ্যাবাউট আস হোম, রাইট? তো আমি হোম থেকে হোমে আছি, অ্যাবাউট আস এ যেতে পারছি, অ্যাবাউট আস থেকে অ্যাবাউট আস এ আছি, আমি হোমে যেতে পারছি। তারপর যদি আরো 2-3টা পেজ থাকে, লাইক গ্যালারি, আপনাদের কিছুক্ষণ আগে যেটা করালাম মাঝখানে 6টা ইমেজ, এটা লাইক গ্যালারি নাম দিয়ে, তাই না? লিঙ্ক ক্লিক করলেন যে গ্যালারি পেজে চলে যাবে। কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাবে, যেখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, তাই না? এখন যে কন্টেন্ট গুলো সেটা আমরা গুছিয়ে লেখা তো আগে শিখেছি, তাই না? আগের দিন কন্টেন্ট রিলেটেড আলোচনা হয়েছে না? তো আমরা কন্টেন্ট দিতে শিখছি, ইমেজ দিতে শিখছি। আজকে আমরা লেআউট বানাতে পারলাম HTML টেবিল দিয়ে, অ্যাঙ্করিং করতে পারছি, রাইট? এবং অ্যাঙ্করিং এর 3টা বিষয় সেটাও আমরা দেখে নিলাম। সো থার্ড যে অ্যাঙ্করিংটা সেটা আমরা একটু করে ফেলি। 4টা পেজ
সবার সাথে সবাই লিংক থাকবে, হোম, অ্যাবাউট, গ্যালারি, কন্ট্যাক্ট করে ফেলো। এরপরে আমরা একটু ফর্ম কনসেপ্টে যাব, একটা ফর্ম তৈরি করব। মেনুতে গ্যাপ তৈরি করার জন্য আমরা এই মাঝে কিন্তু একটা গ্যাপ আছে, একটা স্পেস, দেন এক্সক্লেমেটরি, দেন আরেকটা স্পেস। একটা স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস ডিফল্ট নেয় HTML, হ্যাঁ। আমি যদি একটা স্পেস বার প্রেস করি একটা স্পেস হয়, বাট আমি এখন যতই স্পেস দেই না কেন একটার বেশি নেবে না, রাইট। এখানে কিন্তু আমার 4টে স্পেস আছে, বাট আমি যদি অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আস পেজে এখানে কিন্তু স্পেস কয়টাই দেখাচ্ছে, একটাই দেখাচ্ছে। সো আমি যদি 4টে স্পেস কাউন্ট করতে চাই, স্পেস বা আদার্স সিম্বল, স্পেস কিন্তু একটা কি সিম্বল, তো আদার্স সিম্বল নিয়ে যদি কাজ করতে যাই, মনে করেন কোনো ম্যাথমেটিক্সের সিম্বল অথবা কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্যাল সিম্বল যেগুলো আছে এগুলো যদি দিতে চাই, HTML এর কিছু কিওয়ার্ড লিস্ট আছে, এটা পাওয়া যাবে। শিপ ধরে অ্যাম্পারস্যান্ড লিখবেন, একটা লিস্ট চলে আসবে। ওকে, আপনি যা করতে যাচ্ছেন সকল সিম্বল এখানে আছে। আমি যদি ব্ল্যাঙ্ক স্পেস দিতে চাই, অ্যাম্পারস্যান্ড NBSP, অ্যাম্পারস্যান্ড NBSP কি করবে, আপনাকে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দেবে। লাইক 3টা NBSP আমি লিখেছি, এটা অ্যাবাউট আস আছে। সো খেয়াল করেন এখানে স্পেস এখন কয়টা, 3টা। তো শুধু ব্ল্যাঙ্ক স্পেস না, আমি অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে আমি অনেক কিছু করতে পারি। লাইক আমি LT কি আসে, লেস দেন, GT, জাস্ট নাম মনে রাখলেই হবে, বা সিম্বলের নাম যদি আপনার জানা থাকে ওই সিম্বলে আপনি দিতে পারবেন। লাইক আমি আলফা দিতে চাচ্ছি, ঠিক আছে। আলফা 2 ধরনের আছে, 3 ধরনের আলফা, রাইট। আমি বিটা দিতে চাচ্ছি, অনেক সময় আছে না ম্যাথমেটিক্সে আলফা বিটা, এই যে বিটা, যেটা আমরা ম্যাথমেটিক্সের সিম্বল আর কি। আচ্ছা, সিম্বলগুলো কিভাবে আনবো ভাই? অ্যাম্পারস্যান্ড দেবেন, শিপ ধরে 7, শিপ 7, তাহলে অ্যান্ড চলে আসবে। তো অ্যাম্পারস্যান্ডের পরে আমি যদি সিম্বলগুলোর নাম জানি, জাস্ট ফার্স্ট ক্যারেক্টার লিখলেই কি তার কাছাকাছি লিস্ট চলে আসবে, এখান থেকে আপনি খুঁজে নেবেন। যেমন আমরা যদি ওয়েবে যদি আমরা ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন লিখতে চাই, সেটা আমরা লিখতে পারবো। আরো একটা বিষয় আছে, যে আমরা যদি আমি বলছি যে এখানে LT আছে, লেস দেন আছে, GT আছে, গ্রেটার দেন আছে। তো আমি যদি এই সিম্বলটা দেখানোর পরে আমি আপনাদের বলি যে লাইক এই যে মাঝখানের যে জায়গাটা, ইন্ডেক্সের মাঝখানের জায়গাটা এই প্যারাগ্রাফের নিচে এরকম আসবে, আমি আউটপুটই দেখতে চাচ্ছি দিস। This is largest header, আউটপুট আসবে এটা। ওকে, আমি আউটপুটই দেখতে চাচ্ছি এতটুকু, বাট আমি যদি এখন এটাকে ব্রাউজারে রান করে দেই, কি দেখা যাচ্ছে, সে আউটপুট থ্রো করে দিয়েছে, টেক্সটটাকে বড় করে দিয়েছে। আমি টেক্সটটাকে বড় করতে চাচ্ছি না, আমি ট্যাগ সহ দেখতে চাচ্ছি, তাহলে কি করব? আমরা তো জানি যে কোডের মধ্যে HTML ট্যাগ থাকলে এটা এক্সিকিউট করেই দেবে ব্রাউজার। তাহলে আমি কি যদি একটা টিউটোরিয়াল বানাতে চাই যেখানে HTML এর টিউটোরিয়াল থাকবে, সেটা কি লেখা যাবে না? কিভাবে লিখব? লিখেন, লিখে ফেলেন। আমি বলতে পেরেছি? আমার আউটপুট আসবে যে H1, তারপরে লেখা আসবে দিস ইজ লার্জেস্ট হেডার, H1 ক্লোজ। এটাকে আমি আউটপুটে দেখতে চাচ্ছি। দ্যাট মিন্স আমি এখানে যা লিখেছি এটাই আউটপুটে আসবে। সেটা কিভাবে? ওই অ্যাম্পারস্যান্ড সিম্বল ইউজ করতে হবে আমাকে, তাই না? দেখি চেষ্টা করে সবাই অ্যাম্পারস্যান্ড সিম্বল ইউজ করে।
করা যাচ্ছে না? এখন লাস্টে আচ্ছা দেখেন আমি দেখিয়ে দেই লেস দেন সাইন করার জন্য কি লিখতে হবে ampersand lt তাই না তাহলে লেস দেন সাইন বসবে h1 এর পরে আমি যদি ampersand দেই তাহলে লিখতে হবে কি gt greater than সিম্পল রাইট এখন ঘটনা হচ্ছে এটা তো কিওয়ার্ড HTML এর HTML একে চিনবে বাট এটা যখন একবার এক্সিকিউট হয়ে গ্রেটার দ্যান হয়ে যাবে তারপরে এটা লেস দ্যান হয়ে যাবে দেখতে মনে হবে যেন এটা একটা ট্যাগ বাট ব্রাউজার তো একবারই একটা কোডকে এক্সিকিউট করে পরের বার কি আবার ফেরত এসে এক্সিকিউট করবে না সো lt gt এটা HTML এর অংশ সো এক্সিকিউট করে এটা ট্যাগের আকার ধারণ করবে তো খেয়াল করি দেখা যাচ্ছে না h1 is the largest বোঝা যাচ্ছে তো যে কোনো ধরনের HTML এ আমরা এভাবে HTML পেজের ভিতরে ডিসপ্লে করাতে পারি অ্যাটমিক শীট ঠিক থ্যাংক ইউ করে নাই দুইটা সিগনেচার যদি থাকেন আচ্ছা নাইস তাহলে আমি আরেকটা পেজ তৈরি করি ঠিক আছে আমি 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 আরেকটা পেজ তৈরি করি বলেন আমি তো আর HTML ট্যাগ ওখানে লিখি নাই আমি কি এখানে HTML ট্যাগ লিখেছি কি লিখেছি কোড লিখেছি HTML এর হেডার ট্যাগটা বানানোর বা দেখানোর চেষ্টা করেছি তো সেটাই দেখিয়েছি আমি কিন্তু হেডার ট্যাগ লিখি নাই হেডার ট্যাগ লিখলে ওটা বড় করে দেখা আচ্ছা সেভ অ্যাজ করে আমি আরেকটা ফাইল তৈরি করছি contact us তিনজন সিগনেচার করে নাই এক্সকিউজ মি তিনজন আছে যারা সিগনেচার করে নাই সবাই পেছনে না এখানে 28 জন আছে 25 জন সিগনেচার করেছে একজনকে পাওয়া গেছে আর কেউ আছেন ক্লাসে 28 জন আছেন মোস্ট প্রবাবলি তিনজন আসে নাই ঠিক সিগনেচার 28টা নেই হ্যাঁ দুইটা ক্লাসের একসঙ্গে করতে হবে আজকে 28 জন আছে 5 জন অনুপস্থিত আচ্ছা আমি একটা নতুন পেজ বানিয়েছি কন্টাক্ট আস contact us
home, about, contact us. আমরা তিনটা পেজ করেছি, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। সো কন্ট্যাক্ট আসটা হুবহু কপি আর কি। সো কন্ট্যাক্ট আসটা আমরা একটু ঠিক করে নেই। আচ্ছা, কন্ট্যাক্ট আস এটা। contact us. এখানে একটা হাইপারলিংক রেফারেন্স দিয়ে দেই, হরিজন্টাল লাইন। সো আমরা একটা কন্টাক্ট ফর্ম তৈরি করার চেষ্টা করব। মনে করেন তার কাছ থেকে সে তার নাম লিখবে, ইমেল লিখবে, তাই না? একটা টেক্সট এরিয়া হবে, সেন্ড করবে, আমাকে কন্টাক্ট ইনফরমেশন সেন্ড করবে। তো ছোট্ট একটা ফর্মের কনসেপ্ট নিয়ে নেই আমরা, বাট ফর্মটার জন্য আর ফর্মের যে আরো এলিমেন্ট যেগুলো আছে, যে লাইক ড্রপ ডাউন লিস্ট, রেডিও বাটন, চেক বক্স, এগুলো আমরা পরবর্তীতে দেখব। HTML এর একটা ট্যাগ আছে, যখনই কোনো, এটাকে আমরা ফর্ম বলে থাকি, হ্যাঁ, ফর্মের আন্ডারে দিতে হয়। আর গুছিয়ে করার জন্য টেবিল ম্যান্ডেটরি। আপাতত আমি টেবিল শো করছি, উইথ আমি বলছি 80%। টেবিলের রো টিডি দুইটা হবে, লেফটে কলাম নেম, আর তারপরে আরেকটা টিডি দিব, সেই টিডির মধ্যে থাকবে বক্স, নাম লেখার জন্য বক্স। ইনপুট এর টাইপ আছে অনেক, টাইপের মধ্যে যা বসাবো তাই হয়ে যাবে, রাইট? এখানে বেশ কিছু নতুন টাইপও এসেছে, বাট সবগুলো টাইপ সবগুলো ব্রাউজারে সাপোর্ট করে না। ম্যাক্সিমামই যেগুলো পুরনো সেগুলো সবগুলো ব্রাউজার সাপোর্ট করে, আর নতুনগুলো স্পেসিফিক ব্রাউজার সাপোর্ট করে, রাইট? সো আমরা নাম লেখার জন্য কোনো কিছু লেখা যাবে এরকম কিছু যদি করতে চাই, লিখবো কি টেক্সট, ইনপুটের টাইপ টেক্সট। এর একটা নেম দিতে হয়, যেটা একটু এই ইনপুট বক্সটার নামটা ডিফাইনের জন্য আমি নেম বলছি লাইক ফুল নেম, যেটা প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন পড়ে, ডিজাইনের অংশ না। এরপরে বলতে হয় সাইজ, যে আমার এই টেক্সট লেখার যে বক্সটা এটার সাইজ কতটুকু হবে, লাইক আমি সাইজটা পরে দিচ্ছি তাহলে ভালো বোঝা যাবে। ক্লোজ করে দিয়ে আমি যদি আমার কন্ট্যাক্ট পেজটা দেখি, যে নেম এসেছে এবং এখানে লেখার জন্য একটা বক্স এসেছে, তাই না? আমি এখানে কিছু একটা লিখতে পারছি, ডিফল্ট একটা সাইজ এসেছে। আমি যদি সাইজটা বাড়াতে কমাতে চাই, আমি যদি সাইজ লিখি লাইক 40, বক্সটা কি বড় হয়ে গেছে না? খেয়াল করেছেন? বক্সটার সাইজ বড় হয়ে গেল। এরপর আমরা আরো একটা রো নেই, যেখানে আমি বলছি এখানে বসাতে হবে কি ইমেল অ্যাড্রেস। ইনপুটের টাইপটা কি হবে? ইমেল, আর এটা হবে আমার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এই লেখাগুলো যেন একটু বোল্ড করে দেখায়, আমি কি বি ট্যাগ ইউজ করতে পারি, তাই না? লেভেলগুলো একটু বোল্ড করে দেখানোর জন্য আমি বি ট্যাগ ইউজ করছি।
আর ইনপুটের বক্সও দিয়েছি। এবার একটু চেক করি আমার সেকেন্ড বক্সটা এসেছে, আমি লিখতে পারছি, তাই না? এটা ইমেল অ্যাড্রেস হয় না, এই জন্য রেড হয়ে গেল, বোঝা যাচ্ছে? আচ্ছা, আর এগুলো বোল্ডও দেখাচ্ছে না। আমি আরেকটা রো ক্রিয়েট করি যেখানে আমি আপনার মেসেজ বলবো লিখতে। বাট মেসেজ যেটা লিখবে আমাকে সেটা কিন্তু আর এক লাইনে লিখা হবে না, সো ইনপুটের টাইপ দিলে হবে না। হ্যাঁ, মেসেজ মাল্টিপল লাইনে লিখতে হয়, এই জন্য আমরা লিখি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া শুধু যদি লিখি তাহলে ছোট্ট সাইজের টেক্সট এরিয়া হয়। টেক্সট এরিয়া কি মাল্টিপল লাইন লেখা যাচ্ছে, ওর সাইজটা কিন্তু ছোট। এটাকে বড় করার জন্য রোজ লাইক নাম্বার অফ লাইন কতগুলো লিখতে পারবে এটা হাইট বাড়াবে, আর কলামস নাম্বার অফ কলামস কয়টা হবে 30 আমি যদি দেই তাহলে একটু খেয়াল করেন এটা বড়সড় একটা বক্সের মতো দেখাচ্ছে। লাস্ট আমরা যদি একটা বাটন ইউজ করতে চাই যে লাইক এটা মেসেজটা পাঠিয়ে দিব সাইট ওনারের কাছে, আমরা এখানে চলে যাবে কি আবার ইনপুট আসবে বাটন তৈরি করার জন্য। ইনপুটের টাইপটা হবে এবার সাবমিট, যাতে অ্যাকশনের কাছে পৌঁছে যায়। আর নেমটা হবে কি লাইক বাটন। আমরা বাটনের ভ্যালুর উপরে যা দিব, ভ্যালু যদি আমি বলি সেন্ড, সো লাইক আমি সেন্ড করে দিচ্ছি কোনো কিছু, সেন্ড বাটন চলে আসে। সো এবার আমি যদি টেবিলের সেন্ড দিলে এখানে দিয়ে দেওয়া লাগবে, কোথায় সে যাবে? এই যে বলতে হবে সেটা এখানে এই ফর্মের মধ্যে বলতে হবে যে সেন্ড হবে কোথায়। এখানে থাকবে কি অ্যাকশন, অ্যাকশনে অ্যাড্রেসটা দেয়া থাকবে যে কোথায় যাবে। এটা অ্যাকচুয়ালি পিএসপি অংশের কাজ। আর মেথড নামে একটা অ্যাট্রিবিউট থাকে কিভাবে ডাটা যাবে, পোস্ট আর গেট আর কি। এটা পরের বিষয়, আর একটু আলোচনা করবো এটা ক্লাসে। আমরা যেটা করতে চাচ্ছিলাম যে এবার টেবিলের বর্ডারটা আমি 0 করে দেই, তো আমার ফর্মটা কিন্তু দেখাচ্ছে, তাই না? আমার একটা ফর্ম তৈরি হয়েছে, সিম্পল একটা ফর্ম তৈরি হয়েছে কন্টাক্ট করার জন্য। আমরা যদি আরো কিছু এখানে অ্যাড করতে চাই, আস্তে আস্তে আমরা অ্যাট্রিবিউটগুলোর ইউজ শিখবো, ট্যাগগুলোর ইউজ শিখলে সুন্দর ফর্ম তৈরি করতে পারবো। হ্যাঁ, সিএসএস এর সময় সিএসএস দিয়ে আমরা ফর্ম বানানো শিখবো এবং বাকি অ্যাট্রিবিউটগুলো আমি নিয়ে আসবো। সো আমি আজকের দিনে কি কি আমরা শিখলাম তার উপরে আরেকটা এটা নাম, বাটনের নাম যা ইচ্ছে তাই হতে পারে। আর ভ্যালু যেটা লিখেছে সেটা বাটনের উপরে ডিসপ্লে করছে, যে কোনো কিছুই লিখতে পারে। স্ট্যান্ডার্ড হচ্ছে কি এটা একটা বাটন, সো নেমটা কি বিটিএন বা আদার্স। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম? প্রথমে কাঠামো দেওয়া শিখলাম, তাই না? এবং কাঠামোটা দিলাম একটা ট্যাগ ইউজ করে টেবিল, বলেন। পার্সেন্টেজ আর পিক্সেলের মধ্যে পার্থক্য এটা বলা হয় না, কিন্তু বলাতে ভালো হয়েছে। পার্সেন্টেজ বর্ডার 1 করি, তারপরে বোঝা যাবে। আমার টেবিলটা আমি এই যে মাঝের যে জায়গাটুকু এটা আমি জানি না কতটুকু, মাঝের যে সেল কন্টেন্ট এরিয়াটা কতটুকু জানি না, যদিও ফিক্সড আমি ক্যালকুলেট করে বের করতে পারি। 980 থেকে আমি যদি 300 বাদ দিয়ে দেই 680 হচ্ছে আমার উইথ। বাট আমি এমন লেআউট কনসেপ্ট আসতে পারে যে মাঝে যে জায়গায় আপনি টেবিলটা বসাচ্ছেন সেটার উইথ আপনার জানা নেই, তখন আপনি পুরোটাকে ধরে নেবেন কত 100%। আমি চাইল্ড যদি বলি 100% তাহলে প্যারেন্টের সমান হব, আর যদি লাইক তার চেয়ে কম বলি তার চেয়ে ছোট হবে। তাহলে আমি 80 বলাতে কি হচ্ছে 80% এরিয়া সে কভার করেছে, এতটুকু হচ্ছে 20%। হ্যাঁ, পার্সেন্টেজ দিলে আর পিক্সেল দেওয়ার দরকার নেই। ওকে, পিক্সেল দিলে তো ফিক্স হয়ে গেল পিক্সেলে, পার্সেন্টেজ দিলে আমি রেশিও অনুযায়ী প্যারেন্ট কতটুকু সেই অনুযায়ী চাইল্ড উইথ বা হাইট নেবে। তাহলে স্যার এখানে যে আমরা যে টেবিলটা করতেছি 900 বা 900
সামথিং উইথ যেটা দিয়ে দিচ্ছি সেটা যদি স্ক্রিন রেজোলিউশনের উপরে বেস করে আমি যদি পার্সেন্টেজ দিয়ে দিতাম তাহলে ফ্লুইড হয়ে যেত। আচ্ছা সেক্ষেত্রে কিভাবে দিই? ওই উইথ এবং হাইটের ক্ষেত্রে আপনি লাইক এভাবে লিখবেন, টেবিলটা উইথ এবং উইথটাই মেইনলি পার্সেন্টেজে করা হয়। আমি যদি বলি যে 90% হবে, ঠিক আছে, 90% হবে। এখন এরকম দেখা যাচ্ছে, স্ক্রিনের 90% হ্যাঁ স্ক্রিনের 90% নিয়েছে এবং লেফট আর রাইটে যেহেতু সেন্টারে আছে, লেফট রাইটে 5 মনে করেন ছেড়ে দিয়েছে। বোঝা যাচ্ছে? আমি যদি বলি যে না এটা 50%, তাহলে স্ক্রিনের 50%। হ্যাঁ তাহলে আমরা এটা তো পার্সেন্টেজ দিয়ে করলেই তো সে যেটা দিয়ে ট্যাবে করুক আর ডেস্কটপে করুক আর ল্যাপটপে করুক সে ওই অনুযায়ী আসবে। বাট ট্যাবে কন্টেন্টের ক্ষেত্রে কোনো না ইফেক্ট হবে না, তো যে স্কুইজ হয়ে যাচ্ছে, তাই না? আমার এটা একটু দেখেন ছোট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? আর সেখানে যখন ইমেজ থাকবে বা কোনো অ্যানিমেশন থাকবে ওইটাই তো কথা, ওর জন্য আলাদা ডিজাইন করতে হয়, এটাকে রেসপন্সিভ ডিজাইন বলা হয়। তো পার্সেন্টেজ এটা ফ্লুইড লেআউট। আপনি ফ্লুইড করলে মোবাইল, ট্যাব বা ল্যাপটপ, ডেস্কটপে আপনি কিন্তু সাইজটাকে ঠিকমতো দেখাতে পারবেন না। ইমেজের সাইজ যদি বড় হয়, লাইক এই ইমেজটা এখন পর্যন্ত ঠিক আছে, এটাকে যদি আমি আরো ছোট করতে থাকি, ইমেজ কি ছোট হচ্ছে? ইমেজ কিন্তু ছোট হচ্ছে না, ইমেজ তার সাইজ অনুযায়ী দেখাচ্ছে। তো ইমেজকে ছোট করা যায় না। যদি আমরা রেসপন্সিভ করি, কোনো একটা লাইব্রেরি লাইক বুটস্ট্র্যাপ এর হেল্প নেই, তাহলে সবকিছুই রেশিও অনুযায়ী ছোট হয়ে আসে। এটা আরেকটা ডিফারেন্ট টেকনোলজি, রাইট? HTML এরই একটা লাইব্রেরি ইউজ করে রেসপন্সিভনেসটা দেওয়া হয়। এটা রেসপন্সিভ বলা যাবে না, এটা ফ্লুইড বলতে হবে। রেসপন্সিভ ডিফারেন্ট নাম। বুটস্ট্র্যাপের নাম শুনেছেন না? টুইটার বুটস্ট্র্যাপ, যার মাধ্যমে রেসপন্সিভ করা হয়। তো আমরা রেসপন্সিভের উপরে হয়তো ডিটেলে যাওয়ার স্কোপ নেই, কারণ রেসপন্সিভের আলাদা কোর্স আছে। তো আমরা বেসিক লেভেলে কিভাবে লেআউট রেসপন্সিভ করতে হয় সেটা দেখবো একটা ক্লাস, এটা লাস্টে। ওখানে আমি যেটা রিপিট করছিলাম যে কি কি শিখলাম, লেআউট শিখেছি, তারপরে কি শিখেছি, ইমেজ আনতে শিখেছি, হাইপারলিংক করতে শিখেছি 3 ধরনের, তাই না? 3 ধরনের হাইপারলিংক করতে শিখেছি। তারপরে লাস্টে কি শিখলাম, ফর্ম তৈরি করতে শিখলাম। তো আমরা নেক্সট ক্লাসে 4-5টা পেজের নিজস্ব পোর্টফোলিও সাইট তৈরি করে নিয়ে আসবো। হোম পেজে আপনার মতো করে মেসেজ দেবেন, অ্যাবাউট পেজে আপনার সম্পর্কে লিখবেন, পোর্টফোলিও পেজে আপনার অ্যাবাউট হচ্ছে আপনার স্কিল, পোর্টফোলিওতে আপনার পোর্টফোলিওটা দিয়ে দেবেন, হ্যাঁ, সিভির আদার্স ইনফরমেশনগুলো, গ্যালারিতে আপনার গ্যালারি ইমেজ, আপনার ইমেজ, ফ্যামিলি ইমেজ এগুলো দেবেন, আর কন্ট্যাক্টে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন। ইমেজ যেহেতু আনতে শিখেছেন, সাইটের সাইড বার বা ডিজাইন লেআউট আপনি আপনার ইচ্ছে মতো করতে পারেন, রাইট? লোগো, ব্যানারে আপনার ইমেজ আপনি ইচ্ছে মতো দিতে পারেন, ফুটারে আপনার সিগনেচার থাকতে পারে। তো ঠিক তেমন একটা কমপ্লিট 4-5 পেজের স্ট্যাটিক টেবিল বেস সাইট আপনারা নেক্সট ক্লাসে সবাই করে নিয়ে আসবেন। বৃহস্পতি, শুক্র, শনি হাতে আছে, ওকে? রোববারে ক্লাস, ওকে? থ্যাংক ইউ। একটা পেন ড্রাইভ দেবেন এখন।